সবাই কেমন আছো? সাফায়াত নূর, আসমা আক্তার, তানসরিম রোজ, জেরান্ড। সবাই কেমন আছো? তো আমরা ক্লাস শুরু করছি আমাদের। ওয়ালাইকুম আসসালাম। সুইটি কেমন আছো? সাফায়াত নূর কেমন আছো? তরিকুল ইসলাম ভালো আছো না? আচ্ছা, বোর্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? বোর্ড অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ রফিক, হ্যাঁ ইশরাক আছো আমাদের সাথে। ওকে, বোর্ড ক্লিয়ার আছে কেন একটু জানাও। ভালো আছি সাফায়াত নূর। হ্যাঁ, বোর্ড ক্লিয়ার আছে কিনা জানাবে। বোর্ড ক্লিয়ার আছে কিনা জানাবে এবং হচ্ছে ক্লিয়ার আছে। ওকে ওকে, ঠিক আছে। তো রোজ, ওকে রোজ। তো আমরা ওকে, সবাই তাহলে ভালো আছো? তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপে আমি অসংখ্য রেকর্ড ক্লাস সেভ করে রেখেছি। আসলে পরবর্তীতে আমরা এমন সিস্টেম করব যে যারা গ্রুপে ভর্তি হবে তাদেরকে আমরা এই শিটগুলো দেব। আমার যে শিটগুলো আছে সেই শিটগুলো দেব এবং এইগুলোর সাথে আমরা 60টা রেকর্ড ক্লাস দেব। হ্যাঁ, এর পরবর্তীতে এবং সপ্তাহে একদিন সলভ ক্লাস দেব। এভাবে আমরা কোর্সটা কমপ্লিট করব, কারণ বারবার ক্লাস নেওয়া আসলেই খুব কষ্টকর। একই ক্লাস প্রতিদিন এভাবে নেওয়া খুবই কষ্টকর। এই জন্য আমরা এখন থেকে প্রতিটি ক্লাস অত্যন্ত সুন্দরভাবে রেকর্ড করে রাখবো, সাথে তোমাদের হ্যান্ড নোট দিয়ে দেব। মানে এই শিট এবং রেকর্ড ক্লাস দেখে যে কেউ, শিটগুলো এমনভাবে তৈরি, বইয়ের বিকল্প, বই লাগে না, শিট থাকলে আর বই লাগে না। এবং ক্লাস যদি থাকে, শিট আর ক্লাস যদি কেউ ধরে ধরে করে, তাহলে আই থিঙ্ক তার ইংলিশের আদি অন্ত সব জানা হয়ে যাবে। হ্যাঁ, জবের জন্য যেটুকু দরকার সেটুকু আমরা লাইভ ক্লাস এবং শিটের মাধ্যমে উপস্থাপন করে দিছি। এটার জন্য কোনো বই স্পর্শ করা লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র বিগত সাল প্র্যাকটিস করলেই হবে। তো আমরা রেকর্ড ক্লাস এবং সলভ ক্লাসের মাধ্যমে নেক্সট ডে ক্লাসগুলো পরিচালনা করব আফটার সবগুলো আমাদের রেকর্ড হওয়ার পরে। হ্যাঁ, প্রতিটি ক্লাস আমরা একেবারে ধারাবাহিকভাবে সুন্দর করে সুসজ্জিতভাবে রেকর্ড করে দেব এবং রেকর্ড করার পরে আমরা শুধুমাত্র রেকর্ড ক্লাস এবং হচ্ছে এই শিট এবং সলভ ক্লাস, প্রতি সপ্তাহে একটা করে সলভ ক্লাস নেব। এরকম মাসে দেখা যাচ্ছে যে 5টা 6টা সলভ ক্লাস নেব এবং সেই সলভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে সবাই রেকর্ডগুলো দেখবে। আগে সবাই 60টা রেকর্ড, প্রতিদিন 5টা করে 2টা করে বা প্রতিদিন 2টা করে চ্যাপ্টার দেখলো বা একটা করে চ্যাপ্টার দেখলো। এতে দেখা যায় যে 2 মাস রেকর্ড দেখলে টোটাল ক্লাসগুলো এবং হাত থাকবে শিট, টোটাল ইংলিশের A to Z তার জানা হয়ে গেল। তার মানে চাকরির জন্য যেটুকু দরকার সবই আমরা সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তারপর কিছু বিষয়ের কিছু চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাইভ ক্লাস হবে। এভাবে আমরা একেবারে কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য, এবং পরীক্ষা হবে প্রতিটি চ্যাপ্টার সপ্তাহে একটা করে আমরা পরীক্ষা নিয়ে নেব। এভাবে আমরা নেক্সটে আরও যুগোপযোগী বা আরও আধুনিক করব আমাদের কোর্স। ওকে, যাই হোক, আমরা তোমাদের
যে লেকচারগুলো দিয়েছি সবই প্রথম থেকে সেভ করা আছে, নাউন থেকে শুরু করে একেবারে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন, এসব রেকর্ড করা আছে। তো টোটাল 60টা ক্লাস রেকর্ড করব, লাইভ ক্লাস। ওকে, যাই হোক, আমরা এরপর হচ্ছে আমরা মাঝে মাঝে লাইভ ক্লাস করব এবং হচ্ছে সলভ ক্লাস করব এবং আমরা পরীক্ষা নেব, প্রতি সপ্তাহে একটা চ্যাপ্টারের উপর একটা করে পরীক্ষা নেব। এভাবে আমরা কোর্সটাকে ইফেক্টিভ করে তুলব। শুধু লেকচারই হবে এরকম না, সলভ ক্লাসও হবে, পরীক্ষা হবে, আবার রেকর্ড ক্লাস দেখা হবে, লাইভ ক্লাস হবে, সব মিলিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি। ওকে, এবং ফি 1200 টাকা। ফি ধরা হবে 1200 টাকা, কারণ শিটের কস্ট 200 টাকা। ফি হচ্ছে 1000 আর শিটের কস্ট 200 টাকা। ওকে, এভাবে আমরা সামনের দিকে ক্লাসগুলো করব। যাই হোক, আমরা তোমাদের এতদিন আলোচনা করেছি, আচ্ছা একটু কালির সমস্যা আছে মনে হচ্ছে, আচ্ছা কালির সমস্যা আছে একটু, আচ্ছা আচ্ছা আমরা এতদিন আলোচনা করেছি নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকেই আমরা নন ফাইনাইট ভার্ব বলি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি 3 প্রকার। একটা হচ্ছে জেরান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ক্লাসটা সেভ আছে। পার্টিসিপেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেভ আছে। 3 নম্বর হচ্ছে ইনফিনিটিভ। আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ। এই দুইটা নিয়ে একটা শর্টকাট ক্লাস আছে, শর্টকাট টেকনিক একটা ক্লাস আছে। তোমরা এটাও গ্রুপে সুন্দরভাবে সেভ করে রেখেছি, তোমরা একবার দেখে নিও, দেখলেই হবে। শর্টকাট টেকনিকে জিরান পার্টিসিপেল নির্ণয়ের একটা সুন্দর ক্লাস আমি নিয়েছি এবং এটা গ্রুপে সেভ আছে, তোমরা দেখলেই হবে। একবার একটু দেখলেই ক্লিয়ার, জিরান পার্টিসিপেল ক্লিয়ার। টোটাল 1, 2, 3টা ক্লাস হয়েছে, এই জিরান পার্টিসিপেলের 3টা ক্লাস হয়ে গেছে অলরেডি। আজকের ক্লাসটা হবে ইনফিনিটিভের উপরে, টুডে। তা আজকের ক্লাস হচ্ছে ইনফিনিটিভের উপরে। তো ইনফিনিটিভ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইনফিনিটিভ কি তোমরাই বলো, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ আসলেটা কি? এটা হচ্ছে 2 প্লাস ভার্ব। 2 প্লাস ভার্ব সমান হচ্ছে বলা হয় ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, ইনফিনিটিভের 2 প্লাস ভার্ব বলতে এখানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 প্লাস ভার্ব বলতে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝিয়েছি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব। ওকে, তাহলে ইনফিনিটিভ কি? 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 প্লাস ভার্ব, তাহলে 2 প্লাস V1 মানে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ক্লিয়ার আছে বোর্ড? ক্লিয়ার না থাকলে বলবা। আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন হি ওয়ান্টস টু হেল্প দ্য পুয়ার। হি ওয়ান্টস টু হেল্প দ্য পুয়ার। হি ওয়ান্টস টু হেল্প দ্য পুয়ার। এখানে দেখো, এইটা একটা ভার্ব, এই একটা ভার্ব, হেল্প। তাহলে ডন ফিড ভার্ব হচ্ছে এইটা, টু যুক্ত যেটা, এইটা। তাহলে শুধুমাত্র যদি বলি হি টু হেল্প দ্য পুয়ার, এটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। এই জন্য তাহলে নন ফিড ভার্বটা হচ্ছে এরকম ভার্ব যেটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না। এটাকে সাহায্য লাগে কার? ভার্বের অর্থ সম্পূর্ণরূপে মানে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য সাহায্য লাগে ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব হচ্ছে এইটাকে বলা হবে মেইন ভার্ব বা ফিনাইট ভার্ব। এটাকে হবে নন ফিনাইট ভার্ব। ওকে, তাহলে মেইন ভার্বের সাহায্য ছাড়া আসলে নন ফিনাইট ভার্ব একা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। তাহলে একটা হচ্ছে ফিনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। কি বুঝছো নন ফিনাইট ভার্ব কি? নন ফিনাইট ভার্ব হচ্ছে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ। তাহলে
একটা বাক্যে নন ফিনাইট ভার্ব দ্বারা কখনোই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না। ওই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পেতে হলে ফিনাইট ভার্ব, মানে এরকম একটা ফিনাইট ভার্ব লাগবে। তাহলে হি ওয়ান্টস দ্য পুয়ার বা হি ওয়ান্টস দ্য যে কোনো কিছু হইতে পারে, কিন্তু হি টু হেল্প দ্য পুয়ার হয় না। তাহলে এই ওয়ান্টস এটা লাগবে, ফিনাইট ভার্ব লাগবেই, মেইন ভার্ব বলা হয় এটাকে, ফিনাইট ভার্ব বা মেইন ভার্ব, এটা আসলে লাগবেই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে। যাই হোক, আমরা আলোচনা করলাম হচ্ছে ফিনাইট ভার্বের একটা জিনিস, একটা উদাহরণ দেখলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিশন অফ ফিনাইট ভার্ব, পজিশন অফ ইনফিনিটিভ, সরি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিশন অফ ইনফিনিটিভ। তাহলে আমাদের আলোচনা হচ্ছে পজিশন অফ ইনফিনিটিভ, পজিশন কোথায় কোথায় বসতে পারে, POSITION, পজিশন অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে? ইনফিনিটিভ আসলে সাবজেক্ট হিসেবে বসে নাউনের কাজ করে, প্রথমে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে? এক নম্বর রুল 1, সাবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতে পারে। উদাহরণস্বরূপ তুমি যদি দেখো, টু টেল, টু ওয়াক ইন দ্য মর্নিং, ওটা আমরা দিলাম টু ওয়াক ইন দ্য মর্নিং, to walk in the morning is good for health, is good for health. Okay, to walk in the morning is good for health, এখানে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে এই নন ফিনাইট ভার্ব বা ইনফিনিটিভ বসেছে। ওকে, এরপর ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের পরে, ভার্বের অবজেক্ট মানে অবজেক্ট হিসেবে বসতে পারে। ভার্বের অবজেক্ট বলতে আমরা বুঝাচ্ছি যে নন ফিনাইট ভার্বটা এটা নাউনের কাজ করে, হ্যাঁ, এবং এটা অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট কি? নাউন না? নাউন বা প্রোনাউনই তো অবজেক্ট হিসেবে বসতে পারে, এছাড়া তো বসতে পারে না কিছু। অবজেক্ট হিসেবে বসতে পারে একমাত্র নাউন এবং প্রোনাউন। তাহলে এই যে নন ফিনাইট ভার্বটা বাক্যের অবজেক্ট হিসেবেও বসতে পারে, অথবা অন্যভাবে বলা যায় ভার্বের অবজেক্ট হিসেবে, একই কথা, অবজেক্ট হিসেবে অথবা ভার্বের অবজেক্ট হিসেবে বলা যায়, মানে ভার্বের পরে ভার্বের অবজেক্ট হিসেবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে যেমন দে ওয়ান্ট টু গো, তারা যেতে চাচ্ছে। টু গো এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, কিসের? এই ভার্বের অবজেক্ট। তাহলে দে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকেই তো শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের, সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক, এর কোনো অবজেক্ট থাকে না, কিন্তু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকলেই তো সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে দেখো, এবং সেটা অবজেক্ট পাওয়ার নিয়মটা হচ্ছে ওই ট্রানজিটিভ ভার্বটাকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, কি বা কাকে। যেমন সে কি চায়, তাহলে সে টু গো যেতে চায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা কি অবজেক্ট? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। এই ট্রানজিটিভ ভার্বকে সকর্মক ক্রিয়া, মানে এর ক্রিয়া এর কর্ম লাগবেই, এটা সকর্মক ভার্ব ক্রিয়া বলা হয়, ট্রানজিটিভ ভার্ব বলা হয় এটাকে, এর কর্ম লাগবেই। তার মানে এটাকে যদি আমরা প্রশ্ন করি, সে কি যায়, কাকে যায়, কি দ্বারা প্রশ্ন করলে যায়, সে কি চায় বা তারা কি চায়, তারা চায় হচ্ছে যেতে চায়, অবজেক্ট পাওয়া যাচ্ছে না। টু গো এখানে অবজেক্ট হিসেবে বা নাউন হিসেবে বসছে, যাই হোক অবজেক্ট মানে নাউন। এরপর আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে ঠিক অবজেক্ট নয় এরকম, মানে অবজেক্ট নয় এরকম জিনিস, মানে হচ্ছে সাবজেক্টের সাথে যখন অবজেক্টের কোনো মিল নাই, কোনো সম্পর্ক থাকে না, সেটাকে আমরা অবজেক্ট বলি। আর সাবজেক্টের সাথে যদি অবজেক্টের কি পরিপূরকতা বুঝায় বা একে অন্যের উপর নির্ভরশীলতা বুঝায় বা একই ব্যক্তিকে বুঝায়, তখন আমরা সেটাকে কমপ্লিমেন্ট বলি, অবজেক্ট বলি না। হি প্লে ফুটবল
হি প্লেস ফুটবল, এখানে হি ফুটবল, হি হলো সাবজেক্ট, ফুটবল হলো অবজেক্ট। হি এবং ফুটবলের মধ্যে কোনো পরিপূরকতা নাই, এখানে ফুটবল হলো অবজেক্ট। বাট যদি বলি হি ইজ এ পলিটিশিয়ান বা আই অ্যাম এ বয়, আই বা হি ইজ এ বয়, হি ইজ এ বয়, কারণ হি কে বয়, বয়কে হি, বয় এবং হি একই ব্যক্তি এবং একজন আরেকজনকে নির্দেশ করছে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, নট অবজেক্ট। তাহলে বুঝতে পারছো কমপ্লিমেন্ট জিনিসটা কি? তাহলে এই কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন বসে, মানে এই ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ নাউনের কাজ করে। আচ্ছা, যেমন যেমন হিজ প্ল্যান ইজ টু কিপ দ্য অ্যাফেয়ার সিক্রেট। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এখানে আচ্ছা, সাবজেক্টের কম্বিনেশনটা উদাহরণ আমরা দিচ্ছি, দেখুন হিজ প্ল্যান ইজ টু কিপ দ্য, আচ্ছা যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে হিজ প্ল্যান ইজ, হিজ প্ল্যান ইজ, তার প্ল্যানটা হচ্ছে টু কিপ, টু কিপ এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ এটা হচ্ছে ইনফিনিটিভ বা কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসছে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে বসছে। হিজ প্ল্যান ইজ টু কিপ, কিপ কি, কিপ এরপর একটা কিছু তো লাগবে, তার প্ল্যান কি, তার কি প্ল্যান, তাহলে উত্তর আসে টু কিপ, টোটালটাই আসে, টু কিপ টোটালটাই হচ্ছে একটা অবজেক্ট, টু কিপ দ্য, এই টোটালি একটা অবজেক্টের কাজ করছে, তাহলে টু কিপ দ্য অ্যাফেয়ার সিক্রেট, তাদের যে সম্পর্কটা সেটাকে গোপন রাখতে বলেছে, তার প্ল্যান ছিল গোপন রাখা, সম্পর্কটা গোপন রাখা। তাহলে এখানে এই টু কিপ, তার প্ল্যান কি? সম্পর্ক গোপন রাখা, তার প্ল্যানের সাথে সম্পর্ক গোপন রাখার সম্পর্ক আছে, প্ল্যানের সাথে সম্পর্কের একটা গোপন রাখার একটা সম্পর্ক আছে, তাহলে এই টোটালটাকে বলা হবে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে টোটালটাই একটা কমপ্লিমেন্ট বা টোটালটাই একটা নাউন। ওকে, আচ্ছা নাম্বার 4, সাবজেক্টের কমপ্লিমেন্ট যেমন থাকে তেমনি অবজেক্টেরও কমপ্লিমেন্ট থাকে, তাহলে অবজেক্টের কমপ্লিমেন্টও থাকে। অবজেক্টের কমপ্লিমেন্ট মানে অবজেক্ট তার আবার কমপ্লিমেন্ট, যেমন উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম লিডার, উই মেড হিম পলিটিশিয়ান, উই মেড হিম এ ম্যাজিশিয়ান। এখানে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হিম হচ্ছে অবজেক্ট, হির অবজেক্ট হিম, হির সাথে উইর সাথে ক্যাপ্টেনের কোনো সম্পর্ক নাই, উইর সাথে সম্পর্ক কার? হিম ক্যাপ্টেন, হিমের সম্পর্ক, হিম কে ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে হিম, হিমকে ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে হিম, হিমের সাথে ক্যাপ্টেনের সম্পর্ক, মানে অবজেক্টের সাথে যদি সম্পর্কটা হয় সেটাকে বলি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টের সাথে যদি সম্পর্কটা হয়, উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কে? আসলে উই না, হিম, অবজেক্টের কমপ্লিমেন্ট, একে বলা হয় অবজেক্টের কমপ্লিমেন্ট। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, উই ওয়ান্ট ইউ টু গো দেয়ার, উই ওয়ান্ট ইউ টু গো দেয়ার, তাহলে টু গো এটা হচ্ছে এই যে অবজেক্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্ট টোটালটা। তাহলে উইর সাথে গোর কোনো সম্পর্ক নাই, টু গোর কোনো সম্পর্ক নাই, উই টু গো হয় না, উইর সাথে এটার কোনো সম্পর্ক নাই, এইটার সাথে সম্পর্ক হচ্ছে ইউ, ইউ কি? টু গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো, কে যেতে পারো? ইউ, কে যেতে পারে? ইউ। তাহলে এই যে অবজেক্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, আর এখানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট এটা হচ্ছে এইটা, এটার সাথে এটা সম্পর্ক, বাট এইটার সাথে এটা সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে অবজেক্টের সাথে, অবজেক্টের সাথে সম্পর্ক হলে সেটাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তোমরা ক্লাসটা উপভোগ করতেছো আশা করি সবাই বুঝতে পারতেছো। ওকে, ক্লিয়ার আছে? ওকে, ক্লিয়ার আছে, ক্লাস ক্লিয়ার আছে, আচ্ছা খুবই ভালো, ক্লাস ওকে আছে, খুবই ভালো লাগলো। আচ্ছা, তাহলে আমরা নন ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, খুব মজার এরপরে খুব মজার রুল আসবে, একটু ওয়েট করো, খুব মজার রুল আসবে এবং খুবই ইফেক্টিভ ইম্পর্টেন্ট রুল আসবে, যেটা পরীক্ষায় হাজার বার আসছে এই ইনফিনিটিভ থেকেই।
ওকে, আচ্ছা এরপর টু, দেখো এই টু একটু ওয়াক, এই টু প্লাস অ্যাডজেক্টিভের পরে, টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে, টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে কীরকম, হি ইজ টু ক্লেভার টু, হি ইজ টু ক্লেভার, সে এতই চালাক, টু ফ্লিউ, সে এতই চালাক যে পালিয়ে গেল। আচ্ছা, বা ইট ইজ টু হট টু টাচ, এটি এত গরম যে টাচ করা যায় না। ইট ইজ টু হট, ইট ইজ টু হট, তাহলে টু হট এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে টু, এরপর আছে কমপ্লিমেন্ট, এটা এরপর কি, এটা ইনফিনিটিভ, টু টাচ, এটাকে বলা হয় এটাকে বলা হবে ইনফিনিটিভ, সরি, হ্যাঁ এটাকে বলা হবে ইনফিনিটিভ, এইটাকে বলা হবে ইনফিনিটিভ। ইট ইজ টু হট টু টাচ, তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এত পরে, আর আছে কি এনাফ। আচ্ছা নাম্বার 6 এনাফ, সরি, এরপরে আসে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, অ্যাডজেক্টিভের পরে এনাফ, এরপরে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ এরপরে, যেমন আই হ্যাভ এনাফ মানি টু, অ্যাডজেক্টিভ না, আচ্ছা তাহলে হি ইজ উইক এনাফ, হি ইজ ওল্ড এনাফ, বা হি ইজ উইক, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এনাফ, হি ইজ উইক এনাফ টু ওয়াক, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে হি ইজ উইক এনাফ, সে এতটাই দুর্বল, টু ওয়াক, হাঁটতে পারে না, তাহলে এসব জায়গায় ইনফিনিটিভ লাগবে। আচ্ছা 7 নম্বর লাস্ট ওয়ান, এখানে প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ লাগে, কিসে লাগে দেখো, প্যাসিভ ভয়েসে অনেক সময় ইনফিনিটিভ লাগে, প্যাসিভ ভয়েস গঠনে, প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েস গঠনে অনেক সময় ইনফিনিটিভ দরকার হয়, কিসের পরে, এই সি, হিয়ার এবং মেক এর পরে ইনফিনিটিভ আসে, এর পরে। ক্লিয়ার না দেখালে বলবা, কমপ্লেন দিও, যদি ক্লিয়ার না হয় আমাকে কমপ্লেন দিও, হ্যাঁ আমি দেখতে পাবো। দেখো প্যাসিভ ভয়েস গঠনে সি, হিয়ার এবং মেকের পরে। ওকে হারুন, মার্জিয়া বিনতে করিম, ওকে মার্জিয়া, নাসরিন হার, ওকে ক্লিয়ার আছে। আচ্ছা দেখো প্যাসিভ ভয়েস গঠনে সি, হিয়ার এবং মেকের পরে এই তোমার ইনফিনিটিভ বসে, যেমন হি ওয়াজ সিন টু গো, তাকে যেতে দেখা গেল, যেমন একটা এক্সাম্পল দিলাম, হি ওয়াজ সিন বাই গো, না টু গো, এই যে টু গো, হি ওয়াজ সিন টু গো। তাহলে দেখা যাচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এরকম সি, হেয়ার, মেকের পরে বসতে পারে। হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, যেমন আরেকটা দেওয়া যায়, হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমরা কি জানলাম, এতক্ষণ পজিশন অফ ইনফিনিটিভ আলোচনা করলাম। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে। তাহলে আমরা দেখলাম যে ইনফিনিটিভ আসলে এইসব জায়গায় বসতে পারে। ওকে, এখন আমরা যেটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে চাকরিতে প্রশ্ন 1 আসবেই। সেটা কি, আচ্ছা চলে যাচ্ছি আমরা সেখানে। আচ্ছা বেয়ার ইনফিনিটিভ, তার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখান থেকে পরীক্ষায় তোমরা প্রায় নাম শুনেছ বেয়ার ইনফিনিটিভ। আসলে এই বেয়ার ইনফিনিটিভ কি আজকে তোমরা ক্লিয়ার হবা। বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি আজকে তোমরা ক্লিয়ার হবা এই বিষয়টা। এখান থেকে প্রত্যেক বিসিএস এ প্রশ্ন আসে, প্রত্যেক চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে বেয়ার ইনফিনিটিভ, হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ। আজকে বিষয়টা তোমাদের এখানে ক্লিয়ার হবে।
মানে আমার ক্লাসে আনক্লিয়ার কিছুই থাকবে না, আমার ক্লাসে সব কিছুই ক্লিয়ার থাকবে, সব কিছু পানির মতো স্বচ্ছ করে দেওয়া হবে। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি দেখো, এটার নাম তোমরা বহুত শুনেছ, বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমার কোর্সে যারা আছো অজানা কিছুই থাকবে না, আমি যা শিখিয়ে দেবো এই শিক্ষা দিয়ে তোমরা আরও 10টা 100টা পোলাপাইন পড়ায় খাইতে পারবা, তোমরা টিউশনি করে চলতে পারবা আজীবন ইংলিশের, ঠিক আছে? আমি যা শিখিয়ে দেব, কারো যদি চাকরি না হয় তোমরা ইংলিশের টিউশনি করেও আজীবন খাইতে পারবা, এটা বলে দিলাম, ঠিক আছে? মাসে 1 লাখ টাকা ইনকাম করার ঘটনা না, ইংলিশ পড়ায়া এত ডিমান্ড ইংলিশের, একাডেমিক 9, 10, ইন্টার, এগুলোর অনেক ডিমান্ড, 3, 4, 5 অনেক ডিমান্ড। তোমরা দেখা যাচ্ছে যে টিউশনি পড়ায় মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়, খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, ওকে। বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি আসলে? এটা হচ্ছে ভার্বের টু না বসলে, মানে এটা মিনটা হচ্ছে এরকম, ভার্বের পূর্বে যদি টু না বসে, পূর্বে টু না বসলে সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ। টু না বসলে, ভার্বের পূর্বে টু না বসলে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে, তাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তাহলে ভার্বের পূর্বে টু না বসলে সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলে থাকি। যেমন দে, মনে করো দে ক্যান প্লে ক্রিকেট, বাই হেয়ার্ড হিম সে দিস, আই হেয়ার্ড হিম টু সে, না শুধু সে, কোনটা হবে বলো তো, টু সে নাকি সে? পরীক্ষায় আসবে এরকম, টু সে হিম, পরীক্ষা আসে না, বিভিন্ন পরীক্ষায় আসবে এরকম। কোনটা সঠিক? কারেকশনে বেশি আসে, কারেকশন মানে সেন্টেন্স কারেকশনে এইগুলো বেশি আসে। তোমরা দেখবা বলা আছে আই হেয়ার্ড হিম সে অর টু সে হিম, আই হেয়ার্ড হিম সে অর টু সে হিম, আই হেয়ার্ড হিম টু সে হিম, আর আই হেয়ার্ড হিম সে হিম, কোনটা হবে? আই হেয়ার্ড হিম সে হিম, আমার আই হেয়ার ক্লিয়ার নেই, ক্লিয়ার নেই, আচ্ছা ক্লিয়ার নাই, এখন আবার ক্লিয়ার নাই না, আচ্ছা ক্লিয়ার নাই, বোর্ড ক্লিয়ার নাই। হ্যাঁ, বোর্ডের অবস্থা কি বলো, বোর্ড কি ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ক্লিয়ার আছে। আসমা আক্তার, অবশ্যই অবশ্যই চাকরি, অবশ্যই চাকরি দরকার, অবশ্যই, আমি সেটা বলি নয়। অবশ্যই আসমা, চাকরি তো অবশ্যই দরকার, চাকরি দরকার, আসলে চাকরি দরকার। তো আমি যেটা পড়াচ্ছি এগুলো চাকরির পড়া, এইগুলো থেকেই আসবে, ঠিক আছে? তুমি পরীক্ষা হলে ঠিকমতো যদি ঢিলটা মারতে পারো তাইলে হইল, এই যা পড়াইছি এর ভেতর দিয়ে আসবে, যে লেকচারগুলো দিচ্ছি, যে হ্যান্ডনোট দিচ্ছি এর ভেতরে দেবে, এর বাইরে দেবে না। হ্যাঁ, সো ঢিল মারতে হবে তোমাকে, ঠিক জায়গায় নক করতে হবে, ঠিক জায়গায় শ্যুট করতে হবে, তাহলেই হবে। ওকে, আই হেয়ার্ড হিম সে অর টু হে, আসলে সে, অ্যান্সার হবে সে। তার মানে বেয়ার ইনফিনিটিভের চেনার উপায়, বেয়ার ইনফিনিটিভের ব্যবহার, বেয়ার ইনফিনিটিভের ব্যবহার, রুল 1। আচ্ছা, রুল 1-এ আমরা আলোচনা করব, দেখো কি রুল 1। রুল 1 হচ্ছে, এটা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায়
শত শতবার আসছে এখান থেকে প্রশ্ন, এবং খুবই ক্রিটিক্যাল, এবং এইগুলা বেশি আসা হচ্ছে কারেকশনের, সেন্টেন্স কারেকশনে আসে এগুলো। হ্যাঁ, 1 নম্বর রুল। আচ্ছা, আমি আগে উদাহরণ দিব, এক্সাম্পল, আমি আগে এক্সারসাইজ দেব, মানে উদাহরণ দেব, তোমরা বলো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান টু ডু অর ডু দ্য ওয়ার্ক। কোনটা সঠিক বলো তো? কোনটা সঠিক বলো? 2 নম্বর। হি মাস্ট ওবে টু, he must obey to teachers, or he must obey his teachers। আচ্ছা, এটা শেষ, তাহলে এটা হবে এইটা ডু দ্য ওয়ার্ক না? ওকে, এখন বলো এইখানে কোন বাক্যটা সঠিক, কোন বাক্যটি সঠিক? কোন বাক্যটি সঠিক কে বলতে পারবা? নিচের 1 নম্বর বাক্যটি নাকি 2 নম্বর বাক্যটি? কোন বাক্যটি সঠিক? 1, 2, কোন বাক্যটি সঠিক বলো? কোন বাক্যটি সঠিক? কোন বাক্যটি সঠিক? 1 নম্বর বাক্য আর 2 নম্বর বাক্য, কোন বাক্যটি সঠিক আছে বলো? হি মাস্ট ওবে টু হিজ টিচার্স আর হি মাস্ট ওবে হিজ টিচার্স, কোন বাক্যটি সঠিক আছে? হিজ টিচার্স, টু রাসেল রানা টু রাইট। আচ্ছা, টু রাইট, সবাই টু। আচ্ছা, তার মানে তোমাদের রুলটা হচ্ছে এরকম, রুলটা হচ্ছে এই যে মডাল অক্সিলারি নিচের ভার্বগুলোর পরে, মানে মডাল অক্সিলারি, আচ্ছা মডালের পরে, মডাল অক্সিলারি এর পরে কোনগুলো মডাল অক্সিলারি, কোনগুলা? এই যে ক্যান, কুড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। ক্যান, কুড, মে, মাইট, তারপর হচ্ছে শ্যাল, শুড, এরপর হচ্ছে উইল, উড, ডু ইত্যাদির পরে টু বসে না। মডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। তো মডাল অক্সিলারি না? মাস্ট, আউট টু, এগুলো মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারির পরে টু বসে না। ওকে, তাহলে আমরা জানি যে মডাল অক্সিলারির পরে টু বসে না। এই রুলটা মনে রাখতে হবে তোমাকে পরীক্ষার হলে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, রুল 1 শেষ। তাহলে আমরা রুল 1 আলোচনা করলাম, এই হচ্ছে উদাহরণ তার। তাহলে এটা হচ্ছে রুল 1। আচ্ছা, রুল নাম্বার 2, নেক্সট রুল নাম্বার 2। আচ্ছা, স্টুডেন্ট সংখ্যা কমতেছে। হ্যালো, আচ্ছা, রুল নাম্বার 2 আরও ইম্পর্টেন্ট। রুল নাম্বার 2 হচ্ছে আরও ইম্পর্টেন্ট। যেমন উদাহরণ দিলাম, আই স হিম টু গো, অর বলা হলো আই স হিম গো।
তাহলে 1 নম্বর 2 নম্বর কোন বাক্যটি সঠিক বলো তো, কোন বাক্যটি সঠিক বলো? পরীক্ষায় আসবে, কারেকশনে এগুলো আসবে, কারেকশনে আসবে কোন বাক্যটি সঠিক। এক আর টু, 1 আর 2 কোনটা সঠিক? ওকে, সবাই তাহলে অ্যান্সার দিয়েছি। সঠিক হচ্ছে আই স হিম গো, নাম্বার 2। তার মানে আমাদের রুলটা হচ্ছে এরকম যে ফিল, মনে রাখবা, ফিল হেয়ার, ফিল হেয়ার, তারপর হচ্ছে ফিল হেয়ার, দেখা, দেখা শোনা অনুভব করা, দেখা শোনা অনুভব করা, ফিল হেয়ার। আচ্ছা, এরকমভাবে নামরিকা লেট, ফিল অনুভব করা, হেয়ার শোনা, লেট, এরপর হচ্ছে মেক, সি দেখা, ওয়াচ। তাহলে কয়েকটা দিলাম, ফিল হেয়ার লেট মেক সি ওয়াচ, মানে দেখা শোনা, এগুলোর পরে দেখা শোনা, দেখা শোনা এবং কি অনুভব করা, দেখা শোনা অনুভব করা, এইগুলো দেখা শোনা অনুভব করা, এই জিনিসগুলো আসলে এগুলোর পরে টু বসে না, এরপরে কি টু বসে না। তাহলে এই রুলটা মনে রাখতে হবে। তাহলে এই রুল অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে আই স হিম গো। ওকে, আচ্ছা, আই স হিম গো। তাহলে উদাহরণ আই স হিম গো। আচ্ছা, পরীক্ষায় আসবে এরকম, পরীক্ষা আসবে এরকম, হি লেট মি টু গো, অথবা হি তো হয় না, লেট মি গো, অথবা লেট মি গো। কোনটা সঠিক বলো তো, 1 or 2? কোনটা সঠিক? লেট মি টু গো অর লেট মি গো? টু কিন্তু বসবে না, হ্যাঁ টু বসবে না, টু কিন্তু বসবে না, রাইট, টু বসবে না। লেট মি গো, এই তো সবাই পারো। তাহলে আমরা রুল 2 শিখে ফেললাম, রুল 2ও শিখে ফেললাম। তাহলে এই দুইটা রুল খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে পরীক্ষায় ভেরি 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 ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো, ভালো করে দাগিয়ে রাখো, পরে যাও, আশা করি পরীক্ষার লিগে কমন পাবা। আচ্ছা, এরপরে আমি যদি বলি, যেমন দিলাম ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার টু গো হোম, ইউ হ্যাড বেটার টু গো হোম, অথবা 2 নম্বরে বললাম ইউড রাদার বা ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়ি যাও, তুমি বরং বাড়ি যাও। কোনটা সঠিক, 1 or 2? ইউ হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়ি যাও, কোনটা সঠিক বলো? You had better go home or you had better to go home? আচ্ছা, তাহলে অ্যান্সার চলে আসছে এটা, এবং এই 41তম বিসিএস না 42তম বিসিএসে এইটা আসছে, এখান থেকে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাড বেটার, তারপর হচ্ছে উড রাদার, হ্যাড বেটার, উড রাদার, রাদার দেন, এইগুলোর পরে টু বসে না। কির পরে টু বসে না? হ্যাড বেটার, এখানে পরীক্ষায় আসছে 41তমতে, এখান থেকে
হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড লেট তো আছেই, লেট তো আগেও বললাম, উড রাদার, উড সুনার, উড সুনার, রাদার দেন, রাদার দেন, সুনার দেন, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এরপরে টু বসে না, মানে ভার্বের এরপরে V1 বসে। V1 বসে মানে কি, মানে টু বসে না, শুধু V1। ভার্বের বেস ফর্ম বসে, নট টু, টু মুভ কিছু বসে না। তার মানে এরপরে ভার্বের বেস ফর্ম বসে, কোনো টু বসে না, ওকে, ইনফিনিটিভ বসে না। তাহলে পরীক্ষা আসতে পারে ইউ হ্যাড রাদার স্টে, এরকম আসতে পারে। এক্সাম্পল, পরীক্ষা আসতে পারে এরকম, ইউ হ্যাড রাদার স্টে, আর বলা থাকলে টু স্টে হেয়ার। ইউ হ্যাড রাদার, তুমি বরং এখানে থেকে যাও, তুমি বরং এখানে থেকে যাও, তুমি বরং এখানে থেকে যাও। এখানে কোনটা সঠিক, ইউ হ্যাড রাদার স্টে হো হেয়ার অর টু স্টে হেয়ার, বলো কোনটা সঠিক? বলো কোনটা সঠিক? ওকে, তাহলে তোমরা জানি সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছো অলরেডি, ইউ হ্যাড স্টে হোম। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো? যদিও ছোট ক্লাস, কিন্তু আশা করি এইখান থেকে 1 মার্ক থাকবে, কারেকশনে 1 মার্ক থাকবে এখান থেকে। ওকে, তাহলে আসলে আমরা এই যে 224 পেজ কি 30 পেজের যে শিট, 230 পেজের যে শিট 22টা, একটা বই পড়লে কত মার্ক পাওয়া যায়? একটা বই পড়লে হাইয়েস্ট তুমি সেখানে 12-13 পাও, আর এই শিট থেকে 15 মার্ক কমন পাবে, 15 মার্ক। এই শিটগুলো সবকটা ভালো করে পড়বা, আর এই ক্লাসগুলো দেখে যাবা কি কি গুরুত্বপূর্ণ, কোনগুলো বেশি আসবে পরীক্ষায় এবং কোথা থেকে প্রশ্ন করে, সবই তো আমি বলে দিচ্ছি তোমাদের। এগুলো আসলে বলার এক্সপিরিয়েন্স হচ্ছে দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে এগুলো বলতেছি, যে কীভাবে প্রশ্ন করা হয় এবং কোথা থেকে প্রশ্ন করা হয়। এই জিনিসগুলো যারা বুঝতে চাও তারা সরাসরি আমার সাথে ক্লাসরুমে আসতে হবে। এগুলো তো আসলে ক্লাসরুম ছাড়া কোথাও বলার বা কোথাও বুঝিয়ে দেওয়ার স্কোপ নাই, আমার কাছে আসতে হবে। আসলে আমি তোমাদের এগুলো ধরে ধরে শিখিয়ে দিতে পারবো। যাই হোক, এরপরে তোমাদের যেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে ডিউ। এই ডিউ হচ্ছে আজকের ভেতরে দিতে হবে, আমি বলে দিয়েছি। কালকে থেকে একেবারে সবাইকে আমি আউট করে দিচ্ছি। এই ডিউ যারা দিচ্ছ না তাদেরকে আমি আউট করে দিচ্ছি। তার মানে তোমাদের যেহেতু দরকার নাই, তোমাদের আসলে কোর্স করার দরকার নেই, তার মানে তোমরা ডিউ দিচ্ছ না মানে তোমাদের আগ্রহ নাই, তোমরা কোর্স করতে চাচ্ছ না, এই হচ্ছে তোমাদের মেইন উদ্দেশ্য। যাই হোক, এটা হচ্ছে মেইন কথা। আর একটা কথা হচ্ছে, সবাই একজন করে স্টুডেন্ট ভর্তি করাও আমাদের নেক্সট ব্যাচে, ওকে? এটা ভর্তি এখন থেকে হয়ে থাকলো, সমস্যা কি? নেক্সট ব্যাচের জন্য সবাই একজন করে স্টুডেন্ট ভর্তি করে দিও, আমরা যাতে নেক্সট ব্যাচে আবার নতুন কিছু দিতে পারি তোমাদের। আচ্ছা, যাই হোক, এটা তো শুরু হইলো, এখনই ভর্তি করা লাগবে না, আস্তে আস্তে করাও। সবাইকে ইনভাইট করে দাও, সবাই বন্ধুবান্ধবকে জানাও যে স্যার এখানে আছে, তোমার সমস্যাগুলো স্যার দেখবে। তো তোমরা সবাইকে বলবা যে স্যারের কাছে পড়তে পারো, স্যার তোমাকে A to Z যেটুকু আছে BCS বা চাকরির জন্য একটু তোমাকে সুন্দরভাবে গুছিয়ে পড়িয়ে বুঝিয়ে দিবে, শিট দিয়ে দিবে, ওকে? তাহলে আজকে রাত্রে সূচকের জমজমাট ক্লাস, ফ্রি ক্লাস হবে, সবাই চলে আসো। সূচক ফ্রি ক্লাস রাত 9টা 30-এ, ওকে? ওকে, ধন্যবাদ সকলকে।